মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুম্মা নামাজের পর সাভারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দেশে ফেরার পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের স্মৃতিসৌধ যাত্রাকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকার 4 স্তরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্ধারিত সূচি অনুযায়ী এদিন জুম্মার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও তাঁকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। দর্শক, এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। জি, সাইদ, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু জনাব তারেক রহমান আমাদের সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে কিন্তু বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এবং তার আসার যে সময়টি আমাদেরকে জানানো হয়েছে যে বাদ জুমা সে আসার কথা ছিল, কিন্তু আমরা যে একটি সূত্রে জানতে পেরেছি যে সে তার আসতে কিন্তু আসলে প্রায় 3টা থেকে 4টার মাঝামাঝি সময় লেগে যাবে। আমি যদি একটু এখন বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু জানাতে চাই যে আসলে নিরাপত্তার বিষয়ে আসলে 4 স্তরের যে নিরাপত্তা, সে নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় স্মৃতিসৌধের যে প্রাঙ্গণ এবং জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করে আছে। এছাড়াও যদি বলি, মহাসড়কে কিন্তু আসলে 2 ধারে যেমন নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মানে একদম চৌকস সদস্যরা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং নেতাকর্মীদের মাঝে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধের প্রাঙ্গণে কিন্তু উপস্থিত হয়েছে। রাস্তার ওপারে যদি আমরা একটু দেখাতে চাই যে তারা কিন্তু জটলা ধরে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা মুখরিত করে রেখেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এবং আমরা যদি একটু এদিকটাতে দেখাতে চাই যে মূল ফটকের দিকে আসলে ওদিকে যাওয়ার মতো তেমন পরিস্থিতি নেই। ওখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়ে পুরো প্রাঙ্গণকে একদম মুখরিত করে রেখেছে স্লোগানে। এছাড়াও আমাদের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেটা বলেছেন যে যখন জনাব তারেক রহমান আসবেন, তখন কিন্তু নেতাকর্মীদেরকে এই প্রাঙ্গণ থেকে দূরে সরিয়ে দিবেন এবং পুরো প্রাঙ্গণকে তারা খালি করে রাখবেন। এবং এই আমরা যদি আরেকটু বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু একটি স্বেচ্ছাসেবক টিম থাকবে, যারা তাদের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ করা এবং শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি কিন্তু তারা যেন জনাব তারেক রহমান খুব সহজে এবং সুন্দরভাবে এসে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু দেখেছি র্যাব, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে এবং সিভিল পোশাকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং সব মিলিয়ে আর কি বলা চলে যে জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত জনাব তারেক রহমানের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এবং তাদের যে নেতাকর্মীরা আছে, সেই নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমিন বাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধের 2 পাশে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত আছে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে, সরাসরি যুক্ত হচ্ছি। আমাদের সহকর্মী মাহবুব সৈকত রয়েছেন সেখানে।
মাহবুব, জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি পৌঁছেছেন? দলের নেতৃবৃন্দ কি তারেক রহমানের শ্রদ্ধা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কি বলছেন আমাদেরকে জানান। প্রথমেই যে বিষয়টি একটু জানা দরকার তা হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এই মুহূর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি পৌঁছেননি। তিনি পৌঁছবেন হচ্ছে জুমার পরে। এই মুহূর্তে তিনি কিন্তু থাকার কথা এই মুহূর্তে শেরেবাংলা নগরস্থ জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির স্থলে, সেখানে তিনি ফাতেহা পাঠ করবেন এবং সেখানে সেই ফাতেহা পাঠ এবং শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু আসবেন হচ্ছে স্মৃতিসৌধ। এবং স্মৃতিসৌধের দলীয় পক্ষ থেকে যে সময়টা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 3টার পরে তিনি হয়তো পৌঁছতে পারেন সেখানের আনুষ্ঠানিকতা শেষ করে। তো তাকে বরণ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় যে নেতাকর্মী যারা রয়েছে সেই নেতাকর্মীদের কিন্তু এই মুহূর্তে আপনি ভিড় দেখতে পাচ্ছেন। বিভিন্ন এই ঢাকা জেলার পার্শ্ববর্তী জেলার যারা রয়েছেন তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 19 সাভারের কিছু জনবল এখানে রয়েছেন। এই আমরা ঢাকা থেকে আসার পথে পথে দেখেছি যে তারেক রহমানকে বরণ করার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে দাঁড়িয়ে পড়েছে এবং স্বাগত মিছিল নিয়ে কিন্তু স্বাগত জানাচ্ছে। এবং ঠিক স্মৃতিসৌধের সামনে কিন্তু দুই পাশেই বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন একদম সুসজ্জিত হয়ে দলীয় পতাকা নিয়ে, তারপরে হচ্ছে মাথায় ক্যাপ নিয়ে তারা কিন্তু আসলে দাঁড়িয়েছে। আমরা এখানে একজন খুব সম্ভবত, আপনি কি ছাত্র দলের না যুব দলের? ছাত্র দলের। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি দামসানা ইউনিয়ন থেকে। এই যে নেতাকে আজকে আসবেন, আপনাদের প্রত্যাশার জায়গাটা কেমন কেমন লাগছে? আমাদের অনেক খুশি লাগতেছে, ভালো লাগতেছে। এত বছর পর নেতা বাংলাদেশে আসবে, দেশের মাটিতে আসবে, দেশের জন্য কাজ করবে, ওই প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসছি। আমাদের নেতা এতদিন পর দেশে আসতেছে, দেশের মানুষের জন্য উন্নয়ন করবে, দেশকে আর সমৃদ্ধ করবে, দেশের জন্য যে মানে আগের সরকার যে সব ভুল করে গেছে ওই সব ভুলগুলো শুধরাবে নতুন করে দেশকে। যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে একটি কল্যাণমূলক, একটি সুখী সমৃদ্ধশালী দেশ সেটি গড়ার কিন্তু প্রত্যাশা হচ্ছে সবাই। তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে, এই স্লোগান যেমন দিচ্ছেন, তেমনি বেগম খালেদা জিয়ার নামে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কিন্তু এখানে আমরা আবার দেখছি স্বেচ্ছাসেবক দলের একজনের সাথে কথা বলি। আপনারা খুব সম্ভবত। ধন্যবাদ। দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে গতকাল কিন্তু তিনি আপনাদেরকে সুশৃঙ্খলভাবে থাকতে বলেছেন। সেই সুশৃঙ্খল থাকা দেশ গড়ার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। একদম ছোট্ট করে বলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল সংগঠন। আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ দায়িত্ব পালন করছি। আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের পাশাপাশি এবং পাশাপাশি অন্য অন্য যে দলগুলো রয়েছে সেটিও দেখতে পাচ্ছেন। ঠিক কয়েক লেয়ারে কিন্তু এখানে আমরা একজন আপনাকে দেখতে পাচ্ছি মুরব্বী। আপনি বিএনপির জি। আপনি কোথা থেকে এসেছেন? আশুলিয়া। জি। কি নেতা তারেক রহমান, খালেদা জিয়া কি অনেকদিন আগে ভালো লাগে এবং জিয়াউর রহমান দেশ নায়ক তারেক রহমান ভালো লাগে এবং তারেক রহমান আমাদের জন্য 1980 থেকে আমি বিএনপি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে রহমানের শুরু করে এখনকার পর্যন্ত যে অনেকেই কিন্তু এই দল করছেন এবং আজকে তারা উদ্বেলিত, আনন্দিত। ঠিক তারেক রহমান আপনি কোথা থেকে এসেছেন?
তারেক রহমানের এই যে কালকে গিয়েছিলেন অনুষ্ঠানে, আপনি যেতে পারেননি কিন্তু বক্তব্য তো শুনেছেন যে আগামীতে কিভাবে মানুষের কাছে পৌঁছবেন। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সবাইকে জানানো হবে, বিএনপিতে ভোট চাই, ইনশাল্লাহ দেশ ভালো চলবো। আরেকজনের সাথে কথা বলি, সেটি হচ্ছে যে আজকের এই যে এসছেন এই অনুভূতি, আপনার এখানে যে তারেক রহমান আসছে এই অনুভূতিটা বলেন। আসলে এই অনুভূতি আবেগ তো আমাদের 17 বছর বুকে জমানো, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমাদের 17 বছর পরে আমরা আমাদের বাংলাদেশের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান জনাব তারেক রহমানকে কাছে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। আমরা আমরা একজন দেখেন যে এদিকটায় দেখাচ্ছি যে চমৎকার করে গান বেঁধেছে একজন, আমরা একটু গান একটু শোনাচ্ছি। ধানের শীষে ভোটটা দিয়া বাংলাদেশ বাঁচাও গো, ধানের শীষ ওই যে বাংলাদেশের জাতীয় মার্কা ওগো, ধানের শীষ বাংলাদেশের এই যে আপনি গানটি গাইলেন, এই গানটি কার লেখা? এই গানটা আমি রচনা করছি, আরো একটা গান রচনা আছে আমার। কেন আপনি এই যে গান, এই গানই রচনা করেন? আমি নিজে রচনা করি, আমি জিয়া রহমানকে ভালোবাসি, এজন্য জিয়া রহমানের নামে, তারেক জিয়ার নামে আমি এই গান রচনা করছি, সেই গান আমি গাই। আগামীতে তো এই যে ভোট আসতেছে, তখন কি ধানের শীষ নিয়ে কোনো ভোট আছে? হ্যাঁ, ধানের শীষের ভোট আমরা সব, আমি ধানের শীষে ভোট দেব। গান আছে কোনো গান? হ্যাঁ, গান আছে। গিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পেলেন আসলে এক উচ্ছ্বাস, এক অনুভূতি এবং সেই অনুভূতির কিন্তু আপনারা বহিঃপ্রকাশ ঘটছে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে। তো আগামী এই হচ্ছে এখানকার সংবাদ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। মাহবুব সৈকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আমাদের সহকর্মী মাহবুব সৈকত জনাব তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের বিস্তারিত জানাচ্ছিলেন। সর্বশেষ তথ্য আমরা জানছিলাম আমাদের সহকর্মী মাহবুব সৈকতের কাছ থেকে। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় জমে থাকা বর্জ্য আবর্জনা সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পাশাপাশি সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত গাছ আবার লাগানো হবে বলেও জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই বর্জ্য অপসারণের কাজ শুরু করেন। এ সময় আমিনুল হক বলেন, শুক্রবার যদি কাজ শেষ না হয় তবে শনিবারও এই কার্যক্রম চলমান থাকবে। এছাড়া সমাবেশের কারণে যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব স্থানে আবার গাছ লাগানো হবে। আমরা আজকের এই 300 ফিটের যে রাস্তায় যে ময়লা স্তূপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য আমাদের সকল দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে রাস্তা নেমে পড়েছে। আজকে 24 সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোর দুর্বলতার সুযোগে সমাজে একের পর এক অনাকাঙ্ক্ষিত সহিংস ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, এই ধরনের ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিক জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে। এই সংকটের সময় সবাইকে সংযম, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সাথে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সমঝোতা রাজনীতি এবং ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদ্দেশ্যী ভবনে অগ্নিসংযোগ, প্রতিবাদী সম্পাদক নুরুল করিমকে হেনস্থা করা সহ ঘটনায় জাতি স্তব্ধ করেছে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অস্থিতিশীলতার স্পষ্ট চিত্র তুলে ধরছে। এইসব ঘটনা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা ও নাগরিক জীবনের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে। চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন
অন্তত 4 জন। এই সময় গুরুতর আহত হন আরও 3 যাত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত 1:38 হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে এমভি জাকির সম্রাট 3 লঞ্চে নিহতরা হলেন আব্দুল গনি, সাজু, রিনা ও হানিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সদরঘাট থেকে বরিশাল ও ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে ভোলা থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3 লঞ্চের চাঁদপুরের হাইমচর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এমভি জাকির সম্রাট 3 লঞ্চে থাকা 4 জন যাত্রী নিহত হয়। এই ঘটনায় আরও 3 জন আহত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান নৌ পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তারা। ঘন কুয়াশার কারণে টানা 9.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত 12টা থেকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরবর্তীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল 9:30 দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করে। বর্তমানে নৌ রুটে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি ও যাত্রী দুর্ভোগ দেখা দেয়। অপরদিকে ঢাকায় শীত আরও জোরালো হচ্ছে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, যার ফলে রাজধানী ও আশেপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে শীতের সবজি সরবরাহ বেড়েছে। এতে করে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 থেকে 15 টাকা করে কমেছে। বেড়েছে মুরগির দাম। অন্যদিকে পোলাওয়ের চালে কেজি প্রতি বেড়েছে অন্তত 20 টাকা। এছাড়া ডাল ও অধিকাংশ প্যাকেজিং মুদি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। সকালে রাজধানী বাজারে এমন চিত্র দেখা গেছে। বিস্তারিত ইলিয়াস মাতবরের প্রতিবেদনে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। স্বাভাবিকভাবে এদিন কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন। তাই অন্য দিনের তুলনায় এই দিনে বাজারে ভিড় কিছুটা বেশি দেখা যায়। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় প্রায় সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 15 টাকা করে কমেছে। গত সপ্তাহ থেকে 10 টাকা 15 টাকা কেজিতে কমছে। মনে করেন ফুলকপি এখন 20 টাকা 25 টাকা, জোড়া 50 টাকা, পাতাকপি একটা 30 টাকা, সিম 50-40, এরপর বেগুন আছে 60-50, এরপর শসা খিরা এডিনের দাম একটু কম আছে। সবজির দাম কম হওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না বলে আক্ষেপ তাদের। কৃষক বেচে কপি 5 টাকা, এখানে বিক্রি হয় 30 টাকা। সরকারের উচিত যাতে কৃষক যে ন্যায্য মূল্যটা পায়, কারণ কৃষক তো এগুলো ফলায়। তো ওনাদের উচিত ওনাদের থেকেও ওনারা যেন প্রফিটটা ভালো পায়। অন্যদিকে পোলাও চাউলে কেজি প্রতি বেড়েছে অন্তত 20 টাকা। বেড়েছে ডালের দামও। এছাড়া অধিকাংশ প্যাকেজিং মুদি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। প্রত্যেকটা প্রোডাক্টে 20 টাকা 25 টাকা বাড়ছে এক ফিজে। যেমন মনে করেন 1 কেজি হুলপাটার আগে ছিল হলো গিয়া 120 টাকা, এখন 140-45 টাকা। একটা সাবানে বাড়াইছে 20 টাকা। প্রত্যেকটা জিনিসে ইউনিলিভারের দাম বাড়ছে। এদিকে মাছের দাম কিছুটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমারটা হলো মনে করেন দেশি রুই মাছ আছে ভালোটা, কোয়ালিটি 500 টাকা কেজি, 3 কেজির উপরে। আর দেশি শিং মাছ 1000 টাকা কেজি, পুঁটি মাছ 400 টাকা কেজি, বড় গুলশা মাছ 1200 টাকা কেজি, ছোট গুলশা মাছ 700 টাকা কেজি, কাটকিনি মাছ আছে আপনার গিয়া 600 টাকা কেজি। শীতের লেগে মাছ ধরে না, জাইলারা নামে না, মাছ কম, তার লেগে একটু দাম বেশি। আবার মাছ একটু ধরা পড়লে মাছের দাম কমে যাবে। বাজার ঘুরে দেখা যায় লাল ডিম বিক্রি হচ্ছে 120 টাকা দরে, তবে বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগিটা কেজিতে আপনার 8-9 টাকা বাড়ছে আগের থেকে, আর সোনালিটাও কিছুটা বাড়ছে। আর আমরা খুচরা রেটে বেচতেছি 60-70 টাকা 100। অন্যদিকে গরুর মাংস 700 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা দরে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। গাজীপুরে কোনাবাড়িতে 2টি ঝুটের গোদামে ভয়াবহ আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দেউলিয়াবাড়ি এলাকায় একটি জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। এই সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে পাশের আরও একটি গুদামে ছড়িয়ে পড়ে। ফলে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ও সারাবো ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল 11:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।